আধারের ছড়াছড়ি পরিবেশে কৃত্রিম আলোতে ঝলমল করছে আরাফেল ফ্ল্যাট। রাত গভীর হওয়ায় নীরবতায় ছেয়ে গেছে সবকিছু। বারান্দা থেকে মৃদু বাতাস হালকা সাদা রঙের পর্দা উড়িয়ে দিচ্ছে। পুরো ঘরে মোমবাতির আলো ঝলমল করছে। গোলাপ ফুলের ঘ্রাণে স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি হচ্ছে। ফুলে সজ্জিত বিছানায় গোল হয়ে বসে আছে। মাথায় অন্য সব বৌদের মতো এক হাত ঘোমটা টানা। আর পাঁচটা মেয়ের মতো বুকে টিপ টিপ শব্দ হচ্ছে তার। সবকিছুই খুব স্বাভাবিক, তবে অন্য সব বৌদের মতো সে বিছানার মাঝখানে গোল হয়ে বসেনি। বাম দিকের এক কোণে বসেছে, তাও একদম গুটিয়ে। ঘুম এসে বারবার পাশে ঢলে পড়ছে। হেলে পড়ার পর মাথার কাছে কোনো ব্যালেন্সিং কিছু না পেয়ে সচকিত হয়ে লাফিয়ে উঠছে। তুষি বিরক্ত হয়ে দেওয়াল ঘড়িতে তাকায়। একটা বাজতে চলল। হিসিয়ে উঠে তুষি। আসবে না নাকি? মেজাজটা খারাপ লাগে না এখন? আমি ঘুমে শেষ হয়ে যাচ্ছি, ইচ্ছে করেছে টমের মতো কাঠি দিয়ে চোখকে খোলা রাখি। ধুর ভাই, কখন আসবে এই জাদ্রেলটা? দরজা খোলার শব্দে লাফিয়ে উঠে বুকে থুথু দিয়ে চুপচাপ বসে রইল। পরিচিত সুবাস নাকে এসে লাগতেই কেঁপে উঠল। মস্তিষ্কে খেলে যাচ্ছে আরাফের প্রথম কাছে আসার কথা। সেদিন গাড়িতেই আরাফ তাকে এত কাছে টেনে নিয়েছিল। সেদিন খুব কাছ থেকে অনুভব করতে পারছিল আরাফের শরীরের ঘ্রাণ। আজও পাচ্ছে। তুষির হাড় জোরে জোরে পিট করছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে। নিজেকে যথাসম্ভব ঠিক করলো। মৃদু মাথা ঝাঁকিয়ে নিজেকে শাসিয়ে উঠল। তুইও কি বোকা তুষি? শরীরে আবার ঘ্রাণ আছে নাকি? বেটার বাপের টাকে পেয়ে দামি দামি ব্র্যান্ডের পারফিউম ইউজ করে, এই জন্যেই এত ঘ্রাণ। সব মেয়েদের পটানোর ধান্দা, শালা বেটা জাতি খারাপ। আর চোখে পাশে তাকাতেই আরাফকে দাঁড়িয়ে কাভারি কিছু করতে দেখল। আরাফ চুপচাপ নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুষি ভ্যাবাচেকা খেয়ে মুখ ভেঙিয়ে বলল, চেনেই না যেমন। মনে হয় ঘরে পাশের পাশের ভাবি এসে বসে আছে। আমি যে তার বউ লাগে সেই খেয়াল কি তার আছে? যত সব। আধ ঘন্টা পর আরাফ বের হলো। তুষি ঘোমটা ফেলে দিয়েছে। আরাফ বের হতেই দুজনের চোখাচোখি হলো। আরাফ তুষির দিকে তাকিয়ে হকচকিয়ে গেল। ঘুমন্ত মুখশ্রী, গোলগাল চেহারায় ক্লান্তির ছাপ। মোমবাতির আলোতে শুভ্রতায় ছেয়ে আছে যেন। আরাফের মন জুড়ে অনুভূতিদের বিচরণ শুরু হয়ে গেল। চোখ ফেরানো দায় যেন। তুষি তাকিয়ে চোখ সরিয়ে ফেলেছে। আজ সে চেয়েও মুখ ফুটে কিছু বলতে পারছে না। আরাফ চোখ বুজে অন্যদিকে তাকিয়ে তোয়ালে চেয়ারে ঝুলিয়ে দিল। এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়াতে তুষি মাথা তুলে তাকালো। আরাফ শান্ত গলায় বলল, রাত হয়েছে, ফ্রেশ হয়ে এসো। আর লাইট নিভিয়ে দিও, আমি ঘুমাবো। তুষি ঠোঁটে হাসি টেনে ততক্ষণে উঠে দাঁড়ালো। হাসি ঠোঁটের কোণে রেখে বলল, অবশ্যই শুয়ে পড়ুন। আরে সারাদিন কি ধকলটাই না গেল। ওই যে ডান পাশে গিয়ে শুয়ে পড়ুন। আরাফ সন্দেহে চোখে তাকালো। তুষির এত বাধ্যতা আর নিজের জন্য চিন্তা দেখে ভ্রু বাঁকালো। সন্দিহান গলায় বলল, তোমার এত চিন্তিত হওয়ার কারণ কি? কোনো কারণে আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি, আপনি ঘুমান। তুষি ওয়াশরুমে চলে গেল। আবার ধরফর করে বেরিয়ে লাকেজ থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গেল। আরাফ কপাল কুঁচকে তুষির কীর্তি দেখল শুধু। গিয়ে বিছানায় গা এড়িয়ে দিল। চোখ বন্ধ করে মাথার নিচে হাত রাখলো। ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে পারছে না। কি এক যন্ত্রণা। তুষি মিনিট পাঁচেকের মধ্যে বেরিয়ে এলো। পরনে তার একটা সুতির শাড়ি। আরাফ চোখ বন্ধ করেই বলল, লাইট নিভিয়ে এসো। তুষি ঠায় দাঁড়িয়ে আছে। আরাফের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে। লাইটের তীব্র আলোতে আরাফ বিরক্ত হয়ে চোখ মেলল। তুষিকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে উঠে বলল, দাঁড়িয়ে আছো কেন? লাইট নিভাতে বলিনি তোমাকে? আরাফের শরীর শিরশির করে উঠল। হাতে বাহুতে ঘন ঘন চুলকানি শুরু হলো। আরাফ ভ্রু কুঁচকিয়ে বাহুতে চুলকাতেই সারা শরীরে কেমন যেন করে উঠল। তুষি উৎফুল্ল হয়ে তাকিয়ে রইল। আরাফ গলা থেকে পিঠ অবধি সমস্ত কিছু চুলকাছে। গায়ের খয়েরি রঙের টি শার্ট ভেদ করে সারা শরীরে চুলকাছে। আরাফ উঠে বসল। ঘাড়ে চুলকায় চুলকিয়ে অবাক হয়ে বলল, ডামিট, এত চুলকাচ্ছে কেন? আরাফের অস্থিরতা দেখে তুষির পেট ফেটে হাসি আসে। মুখ ফুলিয়ে হাসি থামাতে গিয়েও ব্যর্থ হলো। দম ফাটিয়ে হেসে উঠল। আরাফ চুলকাতে চুলকাতে ভ্রু কুঁচকে তাকাতে তুষি চুপ হয়ে গেল। ঠোঁট টিপে হাসতে লাগলো। আরাফ কপাল কুঁচকিয়ে তুষির দিকে তাকিয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বালিশ উল্টাতেই সাদা সাদা পাউডারের মতো দেখল। ব্যাগটাও বনে গেল আরাফ। পরক্ষণে দাঁত কিরমির করে তুষির দিকে তাকালো। একবার কাঁধে একবার গলায় হাত রেখে পুরো গলায় বলে উঠল,
ইয়ো, এটা তোমার কাজ তাই না? তুষি কিছুই জানে না এমন ভাব নিয়ে বলল। হায় হায়, আমি মানে উম, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এসবের আগাও জানি না, গোড়াও বুঝি না। আরাফ ধমক দিবে কি, সে তো চৌকারির জ্বালায় বাঁচে না। আরাফ একটানে টি শার্ট খুলে ফেলল। তুষি কিছুটা বিব্রত হয়ে অন্যদিকে তাকালো। আরাফ ওয়াশরুমে যেতে যেতে গরম চোখে তাকিয়ে বলল। তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। আরাফ ওয়াশরুমে চলে গেল। তুষির যেন মন ভরল না। এইটুকুতে তার শাস্তি শেষ। আর জাড্রেলটা তার গলায় একদম দাগ বসিয়ে ফেলেছে। তুষি ধপ করে সোফায় বসে পড়ল। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, মানে আরাফ আবার শাওয়ার নিচ্ছে। আরাফকে খেপাতে পেরেছে এতটুকুতেই চুপ হলো তুষি। কিছুক্ষণ পর আরাফ বেরিয়ে এলো। তুষি আরাফের ওদাম গা দেখে চোখ সরিয়ে নিল। আরাফ বিছানার দিকে তাকালো। এখন এখানে ঘুমানো যাবে না। ত্রতস্ত পায়ে হেঁটে সোফার কাছে দাঁড়িয়ে তুষিকে টেনে তুলল। তুষি নাক ফুলিয়ে বলল। শুরু হয়ে গেছে আপনার টানাটানি, এভাবে হুটহাট হাত ধরে টান দিবেন না তো, ব্যথা পাই আমি। ব্যথা পাওয়ার জন্যই ধরেছি, আদর করিনি যে ভালো লাগবে। তুষি চোখ রাঙিয়ে তাকালো। আরাফ তুষির হাত মুচড়ে জিজ্ঞেস করে। এটা করলে কেন? একটা কিছু না বাঁধালে তোমার পেটের ভাত হজম হয় না তাই না? তুষি হাত ছাড়ালো, তেতে উঠে বলল। পেটের ভাত হজম হয়, কিন্তু আপনাকেও হজম হয় না। আপনি গতকাল আমার গলার চামড়া তুলে ফেলেছেন, তাই আমি শাস্তি স্বরূপ আপনার সাথে এমন করেছি। একদম চুলকানির পাউডার মেখে রেখেছি বিছানায়, টিট ফর ট্যাট। আরাফ কি করবে ভেবে পেল না। কোমরে দু হাত রেখে চোখ গরম করে তাকিয়ে রইল তুষির দিকে। অথচ তুষি নির্বিকার। আরাফ মৃদু ঝংকার তুলে বলল। ভালো করেছো, এখন দাঁড়িয়ে না থেকে বেডশিট চেঞ্জ করো ফার্স্ট। চেঞ্জ করবো মানে? পারবো না আমি, আপনারটা আপনি করুন। আরাফ দাঁত কটমট করল, ধমকে উঠে বলল। ডোন্ট ডু দিস তুষি, আমাকে রাগিও না, চুপচাপ বেডশিট চেঞ্জ করো। বলেই এক পা এগিয়ে এলো তুষির দিকে। তুষি বোকা চোখে আরাফের দিকে তাকালো। আরাফের চোখে রাগ স্পষ্ট। তুষি নিজের ভয়কে পাত্তা না দিয়ে সোফায় বসে পড়ল। শক্ত গলায় বলল। পারবো না মানে পারবো না। আর এখন বেডশিট চেঞ্জ করতে গেলে আমার হাতে লেগে যাবে, কাল সকালে চেঞ্জ করব। সকালে মানে? এখন কোথায় ঘুমাবো? আমি তো সোফায় ঘুমাবো, আপনারটা আপনি বুঝুন। তুষি কাত হয়ে সোফায় শুয়ে পড়ল। আবার তুষির হাত ধরে টেনে উঠিয়ে দিল। তুষি বিরক্ত হয়ে বলল। উফ, আপনি আবার আমাকে দেখলেই বুঝি আপনার এখন বিরক্ত লাগে। তো তোমাকে দেখলে কি আমার আদর্শ হাক জাগে নাকি? চুপচাপ বেডশিট চেঞ্জ করবে, না হলে এখনই গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। ফাজিল মেয়ে। আমার মতো একটা মেয়েকে যদি আপনার ভালোই না লাগে, তাহলে আপনি বসে বসে মুড়ি খান। বাট তুষি সোফায় গিয়ে বসলো। এক সাইড হয়ে অন্য পাশে হাত রেখে আরাফের দিকে তাকিয়ে বলল। এখানে বসুন। আরাফ কপাল কুঁচকে বসে পড়ল তুষির পাশে। তুষি ঘুম ঘুম গলায় বলল। এখানেই একটু ম্যানেজ করে নিন না রাতটুকু, আমার বেশ ঘুম পাচ্ছে, আপনিও ঘুমান, ঝগড়া করার মুড নেই এখন, প্লিজ, গুড নাইট। আরাফকে আর কিছু বলার সুযোগ দিল না। সোফার এক হাতলে মাথা রেখে চোখ বন্ধ করল। গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল কিছুক্ষণের মাঝে। আরাফ তাকিয়ে থাকে তুষির দিকে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল তুষির ঘুমন্ত মুখশ্রীর দিকে। তুষির ঝলমলে রূপে বারবার চোখ আটকাচ্ছে আরাফের। কুচকানো কপাল প্রসারিত হলো। আরাফের শ্যামবর্ণ চেহারায় মৃদু হাসির ঝলক প্রতীয়মান হলো। সোফায় হেলান দিয়ে হাত বাড়িয়ে টেনে নিল তার প্রিয়সীকে নিজের প্রশস্ত উন্মুক্ত বুকে। নড়ে চড়ে আস্তে পিষ্টে জড়িয়ে ধরল তুষি। আরাফ চোখ বন্ধ করে তুষির মাথায় ঠোঁট ছুঁয়ে দিল। প্রভাতের উষ্ণ আলিঙ্গনে ঘুম ভেঙে গেল তুষির। জানালার সম্মুখে হাওয়ায় পুরোপুরি ঘুম উবে গেল। চোখে হাত দিয়ে কপাল কুঁচকে পিট পিট করল। সময় নিয়ে তাকিয়ে রইল বিছানার দিকে। গোলাপ বেলি ফুলে সজ্জিত বিছানার চাদর এলোমেলো। তুষির সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ে গেল গত রাতের কথা। যতটুকু মনে পড়েছে, সে বিছানার চুলকানির পাউডার মেখে রেখেছিল। তার দরুন আরাফের সাথে এক বৈঠকে ঝগড়া হলো। তারপর দুজনেই সোফায় ঘুমিয়ে গেল। ঝট করে মাথায় এসে হানা দিল প্রশ্ন। তার বর্তমান অবস্থান কোথায় জানার জন্য বেশ কৌতূহল হলো। তৎক্ষণাৎ ঘাড় উঠিয়ে তাকাতে গিয়েও আটকে গেল। নিজের মাথার উপর ভারী কিছু অনুভব করল। চুপ করে থম মেলে রইল কিছুক্ষণ। নিজের মাথাটা কারো বুকের সাথে লেপ্টে মিশে আছে, সেটা বেশ বুঝল। প্রশস্ত উন্মুক্ত বুকে মিশিয়ে রেখেছে তাকে। তুষি ঠাওর করতে পারল সব কিছু। আরাফের সাথে নিজেকে এভাবে মিশে থাকতে দেখে বেশ বিব্রত বোধ করল।
আরাফকে এমন উদাম গায়ে দেখে তুষির শরীর ঠান্ডা হয়ে গেল। সরে যাওয়ার জন্য নড়ে চড়ে উঠতে আরাফ তুষির মাথার উপর থেকে নিজের মাথা সরিয়ে সোফায় হেলান দিল। তুষি সতর্কতার সাথে গুটিসুটি মেরে রইল। এমতো অবস্থায় সে আরাফের মুখোমুখি হতে চায় না। বেশ লজ্জাজনক বিষয়। মন গহীনে আবির্ভূত হলো আরাফের ঘুমন্ত মুখশ্রী। নিজের ইচ্ছে দমিয়ে রাখার প্রয়াস করল না। যার বুকে সে এক রাত ঘুমিয়ে পার করলো, তার ঘুমন্ত মুখশ্রী দেখতে দোষের কি? না, দোষ তো নেই। তুষি চোখ বন্ধ করে নিজেকে শুধালো। একবার একটু তাকালে কি সমস্যা হবে? না, সমস্যা হওয়ার তো কিছু নেই। একবার বরং তাকাই, একবার তাকিয়ে চোখ সরিয়ে ফেলবো, তাকিয়ে থাকবো না আর। ওকে, ডান। তুষি চোখ মিলে নিজেকে ধাতস্থ করলো। অতি সাবধানে আরাফের বুক থেকে মাথায় উঠালো। ঘাড় সামান্য উঁচু করে তাকালো সোফায় হেলান দেওয়া ঘুমন্ত আরাফের মুখপানে। সব ভালো লাগা যেন তুষিকে ধরা দিল মুহূর্তেই। আরাফের স্নিগ্ধতা ঘিরে রাখা ঘুমন্ত মুখপানে যেন কত মায়া ভর করেছে। তুষির কাছে সেটাই মনে হলো। পৃথিবীর সমস্ত মুগ্ধতা যেন নিজ দায়ে এসে ঠাঁই নিল আরাফের মুখশ্রীতে। তুষি তার বড় অক্ষি যুগল মেলে তাকিয়ে রইল আরাফের দিকে। নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তাকিয়ে না থাকার। সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলল নিজ অজান্তেই। শুকনো পাতলা ঠোঁট জোড়া প্রসারিত হলো কিঞ্চিত। মনের অজান্তেই হাত বাড়িয়ে দিল আরাফের মুখপানে। ব্যাঘাত ঘটল আরাফের নড়াচড়ায়। তুষির হুঁশ ফিরে আসে। চোখ সরিয়ে ফ্লোরে দৃষ্টি স্থির করে। আরাফ উঠে গেলে নাক কাটা যেত তার। আরাফের এক হাত তুষির পিঠে, অন্য হাত তুষির এক বাহু জড়িয়ে আছে। তুষি সন্তর্পণে নিজের বাহু ছাড়ালো অতি সাবধানতার সহিত। অন্য হাত দিয়ে পিঠের কাছ থেকে আরাফের হাতটা সরিয়ে সোফায় রাখল। সোফার দু হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। পরনের শাড়ি কুঁচকে আছে। তুষি ঝটপট নিজের শাড়ি ঠিক করে নিল। পূর্ণ দৃষ্টিতে তাকালো আরাফের দিকে। আরাফের খালি গায়ে লালচে দাগ দেখে ভ্রু কুঁচকাল তুষি। বাহু ঘাড়ে অসংখ্য লাল দাগ আর আঁচড়। মিনিটের মাঝেই ব্যাপারটা বুঝে ফেলল। আরাফের গায়ে ওই পাউডারের জন্য যে এই অবস্থা হয়েছে বেশ বুঝতে সক্ষম হলো। রাতে অপরাধবোধ না হলেও এখন বেশ খারাপ লাগছে। আরাফ তো তার এক জায়গায় আঘাত করেছে, অথচ সে তো তার সমস্ত শরীরে ক্ষত করে দিল। তুষি অসহায় চোখে তাকিয়ে থেকে আরাফের সামনে হাঁটু গেড়ে বসল। হাত বাড়িয়ে ছুতে গিয়েও কেমন যেন গুটিয়ে নিল। লজ্জা, অস্বস্তি, অনুতাপ সব যেন একসাথে ঘেরাও করেছে তাকে। আরফের ঘুম হালকা হলো। নড়ে চড়ে চোখে হাত রেখে উঠে বসল। নিজের সামনে তুষিকে এভাবে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকাল। সোফা থেকে সোজা হয়ে বসে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল, এখানে কি করছো? তুষি দৃষ্টি তাক করলো আরাফের দিকে। শুকনো ঢোক গেল। ফট করে উঠে দাঁড়িয়ে এক কদম পিছিয়ে গেল। আরাফ সোফা ছেড়ে দাঁড়াতেই তুষি এদিক সেদিক তাকিয়ে নিজের লাগেজের দিকে গেল। আরাফ কপাল কুঁচকে তাকিয়ে থাকতো তুষির দিকে। সকাল সকাল এই মেয়ের অদ্ভুত কাণ্ড শুরু হয়ে গেছে। চুপচাপ কাভার থেকে নিজের পোশাক বের করে ওয়াশরুমের দিকে যেতে নিয়েও দাঁড়িয়ে গেল। আয়নায় নিজের দিকে তাকিয়ে কড়া চাহনি নিক্ষেপ করলো তুষির পানে। তুষির ড্রেস বের করে সবাই পেছনে ফিরেছিল। আয়নায় চোখাচোখি হয়ে গেল দুজনের। আরবকে এভাবে তাকাতে দেখে তুষির অন্তরাত্মা কেঁপে উঠল। এই বুঝি আরব তাকে কাঁচা গিলে ফেলে। তুষি ঢোক গিলে হাতের শাড়ি আঁকড়ে ধরল। আরব তুষির দিকে ফিরে গরম গলায় বলল, নাও হ্যাপি? প্রতিশোধ নিতে পেরে খুশি তো, নাকি আরো কিছু করবেন? তুষি এদিক সেদিক তাকিয়ে আরাফের দিকে তাকালো। আরাফের রক্তিম চেহারা দেখে কিছুক্ষণ আগের মুগ্ধতা কেটে গেল। এই জাড্রেলের মুখের দিকে তাকিয়ে সে বেহায়ার মতো মুগ্ধ হচ্ছিল। নিজের রুচির প্রতি আচানক বিরক্ত হলো। আরাফের সাথে করা কাজে অনুতপ্ত হলেও তার অভিব্যক্তি মুখে প্রকাশ করল না। আরাফের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, হ্যাপি। আপনি আমার সাথে যা করবেন আমিও তাই করব। আপনি আমায় আঘাত করলে আমিও করব। এটাই তো নিয়ম, যেমন কুকুর তেমন মুগুর। আরাফের কুঁচকানো কপাল আরও কুঁচকে গেল। এই মেয়ের কথাবার্তা ঠিক নেই, আবল তাবল বকে যায়। আরাফ শক্ত গলায় বলল, আগে কথা শিখবে দেন বলবে। ভুলভাল রং প্রভাব বলছো কেন? কথা একটা। তুষি তেরে এসে বলল, আপনাকে ভুল ধরতে বলেছি? আপনি বুঝেছেন না আমি কি বলতে চেয়েছি? আপনি বুঝলেই তো চলবে। আরাফ ধমক দিয়ে উঠল, শাট আপ, গাধা। আপনি আবার ধমকাচ্ছেন? আমিও ধমকাবো কিন্তু।
আমি যা করব সেটা তোমাকেও করতে হবে? তুষি ভাব নিয়ে অন্যদিকে তাকালো। আরাফের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। হাতের পোশাক ঢিল দিয়ে ছুঁড়ে ফেলল বিছানায়। এগিয়ে গেল তুষির দিকে। তুষির ঝলমলে চেহারা নিমিষে চুপসে গেল। আরাফের থেকে চোখ সরিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। পিছিয়ে যাওয়ার জন্য পা নড়ানোর শক্তি অবধি পেল না। আরাফ এগিয়ে এসে তুষির হাত ধরে টেনে নিজের কাছে আনলো। তুষি চোখ বড় করে আরাফের দিকে তাকালো। আরাফ ঠোঁটের প্রগাঢ় বাঁকা হাসি ছড়িয়ে এক হাতে তুষির বাম কাঁধ থেকে চুল সরিয়ে দিল। তুষি ভয়ে তটস্থ হয়ে গেল। দুরু দুরু বুকে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ এক হাতে তুষির চুল পেঁচিয়ে মুখ এগিয়ে নিল। তুষির ঘাড়ে ভেজা ঠোঁটের স্পর্শ দিতে সর্বাঙ্গে ঝিলিক মেরে উঠল তুষি। আরাফ ঠোঁট সরিয়ে তুষির দিকে তাকালো। তুষির চোখ মুখ খিচে কুঁচকে বন্ধ করে ফেলেছে। আরাফ সরে গিয়ে পুনরায় তুষির চুল ঠিক করে দিল। তুষি ভয়ে চোখ মেলেই তাকাচ্ছে না। আরাফ সরে যাওয়ার পরেও না। আরাফ গম্ভীর মুখে তুষিকে নিজের কাছে টেনে নিল। কানের কাছে মুখ নিয়ে ফিচেল কণ্ঠে ফিসফিস করে বলল, নাও কিস মি। তুষি ঝট করে চোখ মেলে তাকালো। আরাফের কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই হুড়মুড়িয়ে সেটা হৃদয়ে কম্পন তৈরি করলো। আরাফ এইমাত্র তাকে কি বলল? তুষি চোখ পিটপিট করে তাকালো আরাফের দিকে। আরাফ গম্ভীর মুখে তার দিকেই তাকিয়ে আছে। তুষির গাল দুটোতে রক্তিম আভা দেখা গেল। কি ঠোঁট কাটা ছেলে, কথা বলার কি ছিরি। তুষি আরাফের থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলো। আরাফ ছাড়ল না, শক্ত করে চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলল, হোয়াট? হাত ছাড়াতে চাইছো কেন? বললে না আমি যা করব তুমিও তাই করবে। ওকে দেন আমি তোমায় কিস করলাম, এবার তোমার পালা। তুষি ঠোঁট কামড়ে শূন্য চোখে তাকালো। নিজের কথার জালে নিজেই ফেসে গেল। আরাফ কপাল কুঁচকে তাকিয়ে থেকেই আচমকা পাজাকুলে তুলে নিল তুষিকে। তুষি তৎক্ষণাৎ ভয়ে আড়ষ্ট হয়ে গেল। দু হাত গলা জড়িয়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে রইল আরাফের দিকে। আরাফ মৃদু পায়ে হেঁটে তুষিকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুষিকে নিয়ে নামিয়ে দিতে তুষি পিছিয়ে দেয়ালের সাথে মিশে গেল। কাপা কাপা গলায় প্রশ্ন ছুড়ল। কি চান আপনি? আরাফ এগিয়ে গিয়ে তুষির দুপাশে হাত রাখল। তুষি সিটিয়ে গেল দেয়ালের সাথে। আরাফ ঝুঁকে পড়ে তুষির মুখের ওপর। তুষির ভয়াতুর চোখের দিকে তাকিয়ে আরাফ ঠোঁট কামড়ে হাসে। এক হাতে শাওয়ার অন করে ঝটপট দূরে সরে যায়। তুষি বোকা চোখে শাওয়ারের দিকে তাকায়। আরাফ ভাবাবেগ গলায় বলে, আমি চাই 5 মিনিটসের মধ্যে তুমি শাওয়ার কমপ্লিট করে বাইরে আসবে, অ্যান্ড দেন আমি শাওয়ার নিব ফার্স্ট। তুষি স্বস্তির শ্বাস টানল। ইতিমধ্যে তুষি আধ ভেজা হয়ে গেছে। আরাফকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত কণ্ঠে বলল, আপনি বের হচ্ছেন না কেন? আজব তো। আরাফ কথা বলতে বলতে তুষির দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। ভেজা শাড়ি গায়ের সাথে লেপ্টে আছে। লম্বা চুলগুলো গলায় ঘাড়ে লেপ্টে আছে। ফর্সা ঘাড়ে গভীর আঁচড়ের দাগ স্পষ্ট চোখে পড়ল আরাফের। নিজের সৃষ্ট আঁচড়ে নিজেই মুখ কুঁচকাল। হাত বাড়িয়ে ছুতে গেলেই তুষি সরে গেল। তুষির ভয়াতুর মুখের দিকে তাকিয়ে হাত গুটিয়ে বের হয়ে গেল ওয়াশরুম থেকে। রোদের মাঝে হুটহাট বৃষ্টি শুরু হয়েছে। রাত থেকে মৃদু বাতাস আর বৃষ্টিতে চারপাশ থোকা থোকা জলে ভিজে আছে। রাত থেকে প্রকৃতি বৃষ্টি বিলাসে মত্ত থেকে এখন ক্ষান্ত হলো। হৃদের একটা শো ছিল আজ সকালে। এমন বিভিন্ন জায়গা থেকে হৃদের গানের শো হয়। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শোতে গান করে, এটা তার শখ, প্যাশন বলা চলে। রোজ বিভিন্ন জায়গা থেকে শো এর জন্য রিকোয়েস্ট আসে। হৃদ ব্যস্ত থাকায় বা অনেক সময় অনিচ্ছুক থাকায় না করে দেয়। তবে আজ না করেনি। দুদিন আগেই আজকের শো এর জন্য তাকে বলা হয়। হৃদ প্রথমে না করলেও গতরাতে কনসার্টের এমডিকে জানিয়ে দেয় সে আজ শোতে পার্টিসিপেট করবে। বাড়িতে থাকলে দম বন্ধ লাগে তার। অন্তত গানের মাঝে থেকে নিজেকে শান্ত করতে চায়। হৃদ শো শেষ করে মাত্র বের হয়েছে। সিঁড়ি দিয়ে নামার সময় থেমে গিয়ে সূক্ষ্ম চাহনি নিক্ষেপ করল সামনে। পরক্ষণে ঠোঁটের বাঁকা হাসি ফুটে উঠল। দ্রুত পায়ে সিঁড়ি মারিয়ে নিচে নেমে গেল। গাড়ির কাছে গিয়ে ডোরের লক খোলার সাথে সাথেই পেছন থেকে গান ঠেকিয়ে ধরল কেউ। হৃদ সামনে তাকিয়ে বাঁকা হাসল। আশেপাশে জনমানুষের সমাগম দেখে ধীর স্থির হয়ে ডোর লাগিয়ে দিল। গান ধরে থাকা লোকটা ঝংকার তুলে বলল, কোনো শব্দ না করে চুপচাপ আমার সাথে আয়। একটা আওয়াজ করলেই তোর সাথে এখানে যত মানুষ আছে সবগুলোর প্রাণ হারাবে।
রিদ জ্যাকেটের পকেটে হাত রেখে সামনে হাঁটা ধরল। লোকটা পেছন পেছন গান ঠেকিয়ে হাঁটতে লাগলো। কনসার্টের পেছনের দিকটায় পরিত্যক্ত লেক, বন্ধ না হলেও লেকে কেউ আসে না। শুকনো পাতা, ভাঙা ব্রেঞ্চ, পরিত্যক্ত হয়ে আছে জায়গাটা। হৃদ লেকের ভেতর দাঁড়িয়ে পড়তেই লোকটা হৃদের সামনে দাঁড়িয়ে পড়ল। লোকটার পরনের পোশাক সাধারণ হলেও মুখে কালো মাস্ক দিয়ে বাঁধা। লোকটা হৃদের দিকে কান তাক করে বলল, বেশি চালাকি করবি না, এখানে আমার আরও লোক আছে, চুপচাপ যা জিজ্ঞেস করব উত্তর দিবি তার। হৃদ অবাক হয়ে বলল, Did I know you? I think no. চিনা লাগবে না, তোকে যা জিজ্ঞেস করেছি উত্তর দে। ওই নিষাদকে চুপচাপ আমাদের হাতে তুলে দে, এর বদলে যা চাবি তাই পাবি। হৃদ জ্যাকেটের হাতা গোটালো, ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, নিশাদ। বেশি চালাকি করবি না, বলেছি না এখানে আমরা অনেকজন, চুপ করে বলে দে। নিশাদকে কি দরকার? দরকার আছে শালা, ওর জন্য বসের কত টাকা লস হয়েছে জানিস, ওকে দিয়ে দে, বদলে তুই যা চাবি তাই পাবি। চল ডিল করি, তোরও লাভ আমাদেরও লাভ। হৃদের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি স্থায়ী হলো। পরনের জ্যাকেটটা গা থেকে খুলে ছুঁড়ে মারল নিচে। চোখগুলো রক্তবর্ণ ধারণ করলেও ঠোঁটে তার হাসি বিদ্যমান। শার্টের হাতা গুটিয়ে কনুই পর্যন্ত ওঠাতে ওঠাতে এগিয়ে গেল লোকটার দিকে। লোকটা কান তাক করে বলল, কি হলো, বেশি হিরোগিরি করবি না, তোর সাথে ডিল করতে চেয়েছি, চুপচাপ আমাদের কথা মেনে নে, এগোবি না। বলছি না আমার এখানে অনেক লোক আছে, তোকে। লোকটার কথা শেষ হতেই হৃদ হুট করে পা উঠিয়ে কিক মেরে লোকটার হাত থেকে ফেলে দিল গানটা। গান গিয়ে লেকের পানিতে ডুবে গেল। লোকটাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে পকেট থেকে গান বের করলো। লোকটার পা বরাবর শুট করে দিল হৃদ। লোকটা চিৎকার দিয়ে পা ধরে লুটিয়ে পড়ল নিচে। হৃদ বাঁকা হেসে গান ঘুরিয়ে বলল, গান হাতে নিয়ে যদি শুটোই না করিস তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? জল মেশানো দুধের মতো পাংশুটে। লোকটা পা ধরে অবাক হয়ে তাকালো। হৃদ দাঁতে দাঁত চেপে লোকটার কাছে গিয়ে হাতে পাড়া দিয়ে হিসিয়ে বলে, কি ভেবেছিস আমাকে সামান্য গান দেখিয়ে ভয় দেখাবি আর আমি ভয় পেয়ে যাব? হৃদকে এত সহজ ভাবা বোকামি ছাড়া কিছুই না। তোর সাহস তো কম না? তুই আমার স্ত্রীকে নিয়ে আমার সাথেই ডিল করছিস। তোকে তো আমি। লোকটার ক্ষতস্থানে পা দিয়ে লাথি মারল হৃদ। ব্যথায় চোখ মুখ বিকৃতি হয়ে গেল লোকটার। হৃদ হিংস্র গলায় বলল, তোর কোন বাপকে ডাকবি ডাক, আমিও দেখি কার কলিজায় কত পানি। তোদের মতো চামচিকাদের খুঁজে বের করা আমার কাছে কিছুই না, তবে কষ্টটা কমিয়ে দিলি। এবার তোর মাধ্যমেই তোর উপরের বাপকে খুঁজে পাবো। হৃদ লোকটার পা ছেড়ে দূরে গিয়ে ফোন বের করে। ওপাশ থেকে কল রিসিভ হতেই বলে, কনসার্টের পেছন থেকে একে তুলে নিয়ে আয়, খাতির যত্ন কর, স্পেশাল ট্রিটমেন্ট আমি করব। তুষি মুখ বের করে ওয়াশরুম থেকে ঘরে উকি দিল। ঘরে ফাঁকা দেখে স্বস্তি পেয়ে ঘরে এলো। পরনের শাড়ি ঠিক করে ভেজা চুলগুলো মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। ঘড়ির দিকে তাকাতেই তুষি চুপ হয়ে গেল। সবে 7টা বাজে। এত আগে সে কখনোই এর আগে ওঠেনি, আর আজ তাকে এত তাড়াতাড়ি উঠতে হয়েছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বিছানার দিকে তাকাতেই দেখলো বেডশিট আগের মতোই আছে। চেঞ্জ করার কথা বেমালুম ভুলে গিয়েছে সে। তুষি ঠোঁটে ঠোঁট চেপে বিছানার দিকে তাকিয়ে রইল। এখন তাকে আবার এটা চেঞ্জ করতে হবে। ধুর! তুষি মুখ লটকিয়ে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে দরজা খুলে আরাফ ঘরে এলো। তুষি ঘাড় ঘুরিয়ে আরাফের দিকে তাকালো। আরাফের চুলগুলো ভেজা, এখন আর উধাম নেই। পরনে ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট। তুষি দ্বিতীয় দফায় ক্রাশ খেয়েও চোখ সরালো। হাতের তোয়ালে চেয়ারে ঝুলিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। চাপা শ্বাস ফেলে বিছানায় হাত দিতেই আরাফ খপ করে হাত ধরে ফেলল। তুষি হাতের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে আরাফের দিকে তাকালো। আরাফ কটমট চোখে তাকিয়ে বলল, তুমি যে মাথার ভিটামিনের অভাবে ভুগছো বেশ বুঝতে পারছি। এখানে হাত দিচ্ছ কেন? আমাকে দেখিয়ে শিক্ষা হয়নি? শরীরের দাগ বানাতে চাও নাকি? তুষি হাত ছাড়িয়ে ঠাস করে বলল, আপনার মাথায় সমস্যা, আমার গায়ে দাগ থাক, যা মন চায় তাই থাক, আপনার কি যত সব। আমার কি হবে? নাথিং। বার একটু পর ভরা মানুষের সামনে বাইরে যাবে, গায়ে এমন দাগ দেখলে ব্যাপারটা কি হবে বুঝতে পারছো? তুষির মনে হলো কেউ তার উপর জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে। আরাফের কথার মর্মার্থ বুঝতে পেরে চোখ মুখ কুঁচকে বলল, ছি, কি সব কথা। আরাফ ভাবলেশীন চোখে তাকিয়ে হাত দিয়ে চুল ছেড়ে এক ভ্রু উঁচিয়ে বলল, ছি আর কি আছে? আমি বলেছি তোমার গায়ের দাগ দেখে ভাববে
বিয়ের প্রথম রাতে স্বামীর হাতে মার খেয়ে পোড়া কপালের তকমা লাগিয়ে ফেলেছো, সেটাই বোঝাতে চেয়েছি। মাইন্ড ঠিক করো। তুষি বিরক্ত চোখে তাকালো। আরাফকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে সবার আগে রান্নাঘরে গেল। মিসেস আঞ্জুমান নিজ হাতে সকলের নাস্তা বানাচ্ছেন। তুষি সলজ্জ চোখে তাকিয়ে ধীর গলায় বলল, আমি বানিয়ে দিই, তুমি বলে দাও কি করব। মিসেস আঞ্জুমান হাসি মুখে তাকালেন তুষির দিকে। তাকিয়ে রুটি বেলায় মনোযোগ দিয়ে বললেন, আজকে বানাতে হবে না, আজ তো আমি করে ফেলেছি, তুমি অন্যদিন বানিয়ে দিও। আরা ফুটেছে? তুষি ছোট্ট করে বলল। জি। মিসেস আঞ্জুমান ঝটফট 4টা রুটি, 2 বাটি মাংসের তরকারি আর 2 কাপ কফি ট্রেতে ফটাফট সাজিয়ে নিলেন। তুষি চেয়ে রইল শুধু। মিসেস আঞ্জুমান ট্রে তুষির হাতে দিয়ে হাসি মুখে বললেন, তোমরা নাস্তা করে ফেলো, একটু পর সবাই উঠে পড়বে আর বউ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়বে। খাওয়ার সুযোগ হবে কখন কে জানে। তোমরা নাস্তা করে ফেলো, আজ আবার বউ ভাতের অনুষ্ঠান আছে। তুষির কেমন যেন লাগলো। অন্তত নাস্তাটা তার বানানো উচিত ছিল। মিসেস আঞ্জুমান সেটা বুঝতে পেরে মিহি গলায় বললেন, মন খারাপ করো না, এসব ঝামেলা শেষ হলে তুমি সংসারের কাজে হাত দিও। এখন ঘরে গিয়ে দুজন নাস্তা করো। তুষি বলে ঘরে চলে গেল। ঘরে গিয়ে ট্রে টেবিলে রেখে বারান্দায় তাকালো। আরাফ ঘরে নেই, মানে বারান্দায় আছে। তুষি 1 কাপ কফি নিয়ে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে তুষি টাসকি খেয়ে গেল। আরাফ সিগারেট টানছে। তুষি হা হয়ে দাঁড়িয়ে রইল। আরাফ স্মোক করে ঝাড়া ছিল না। তুষি হাতের কাপ টেবিলে রেখে ধপধপ গলায় বলে উঠল, এ মা, আপনি সিগারেট খান? আরাফ চমকে গেল। তুষিকে দেখে বিব্রত বোধ করল। এভাবে তুষির সামনে ধরা খাবে ভাবেনি। সিগারেট খাওয়ার নেশাটা কিছুদিন ধরে হয়েছে। সবসময় না, হঠাৎ 2-একটা টান দেয়। আরাফ সিগারেট ফেলল না। তুষি সচকিত চোখে তাকিয়ে পুনরায় বলল, আপনি সিগারেট খান কবে থেকে? আরাফ অস্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ধরা গলায় বলল, তো তোমাকে বলতে হবে কেন? আমি জবে থেকেই খাই। মাইন্ড ইউর ওন বিজনেস। তুষি ঠোঁট এড়িয়ে হেসে বলল, আমার কিছু না। আচ্ছা, এটা টেস্ট কেমন? আমাকেও একটু খেতে দিবেন? 1 টান নিব শুধু। স্কুলে আমার এক ফ্রেন্ডকে দেখেছিলাম খেতে, সেই থেকে ইচ্ছে, জাস্ট একটা টান দিবেন একটু? আরাফ বোকা চোখে তাকালো। এসব কি বলছে এই মেয়ে? তুষি উত্তরের আশায় তাকিয়ে আছে। আরাফ অবাক হয়ে বলল, আরে ম্যাড তুষি, তুমি সিগারেট খেতে চাইছো? চড়িয়ে তোমার দাঁত সব ফেলে দিব, বেয়াদব মেয়ে। তুষি জোর গলায় বলল, না না, আমি খাবোই, প্লিজ, জাস্ট একবার, আর কখনো খাবো না, প্লিজ। বলতে বলতেই তুষি হাত বাড়িয়ে সিগারেট নিতে গেল। আরাফ হাত সরিয়ে চোখ রাঙিয়ে তাকালো। তুষিও কম না, এগিয়ে গিয়ে আরাফের কাঁধে হাত রেখে আরেক হাত উঁচিয়ে সিগারেট ধরার জন্য লাফাতে লাগলো। আরাফ ব্যালেন্স রাখার জন্য তুষির কোমরে 1 হাত রাখলো। তুষি লাফিয়ে যাচ্ছে। আরাফ ধমকে উঠে বলল, থামবে তুমি? বলেছি না, একবারও না। লাফানো বন্ধ করো। কেন? আপনি খেলে আমি কেন খেতে পারবো না? দিন না। আরাফ তুষির কোমরে চাপ রেখে টান মেরে বুকের সাথে জড়িয়ে ধরল। তুষি কপাল কুঁচকে তাকালো। লাফালাফি থেমে গিয়েছে তার। আরাফ হাতের সিগারেট ফেলে দিল নিচে। গরম চোখে তুষির দিকে তাকিয়ে কোমরের চাপ দৃঢ় করে তুষিকে নিজের মুখ বরাবর নিয়ে এলো। ফাটা গলায় বলল, আমি যা করব সেটা তুমি চাইলেই করতে পারবে না। আর ইউ ডোন্ট নিড এনি প্রুফ। সো আমি পারলে তুমি পারবে না কেন? এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আরাফের গরম নিঃশ্বাস তুষির মুখে গলায় পড়তেই তুষি দ্রুত ছাড়িয়ে অন্যদিকে ঘুরল। আরাফ চোখ ছোট করে তাকিয়ে টেবিল থেকে কফি নিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে সামনে তাকিয়ে কফির কাপে চুমুক দিল। তুষি আর চোখে একবার তাকালো। কালো টি শার্টে আরাফের উজ্জ্বল শ্যামলা গায়ে যেন মানিয়েছে। তুষির চোখ সরিয়ে নিল। এ লোকের উপর আর ক্রাশ নামক বাস খাওয়া যাবে না। তুষি মুখ ভেঙচি দিয়ে আঁচল দুলিয়ে বারান্দা থেকে বের হতে হতে গেয়ে উঠল। রিত লিফট থেকে বের হয়ে ডান দিকে গেল। হাত ঝাড়তে ঝাড়তে কপাল কুঁচকাল। আঘাতের জায়গা থেকে রক্ত বের হচ্ছে। ব্যান্ডেজ চেঞ্জ না করলে ব্লাড বের হওয়া বন্ধ হবে না। রিত স্বভাবতই ফ্ল্যাটের সামনে গিয়ে দরজার নক না করে ডাবল ক্লিক করে ডোর খুলতে নিয়েও থেমে গেল। দরজা আগে থেকেই খোলা, শুধু চাপানো ছিল। রিত ভ্রু কুঁচকাল। কিছু মনে হতেই আটকে উঠল সে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। উদ্ভ্রান্তের মতো দরজা ঠেলে ভেতরে গেল। নিশাতের নাম ধরে ডেকে এই ঘর সেই ঘরে পাগলের ন্যায় দৌড়ে গেল। সারা ঘর ফাঁকা। হৃদের বুক ধরফর করছে। আবারও বুঝি নিশাত তাকে ছেড়ে গেল।
হৃদ ঘর থেকে বেরিয়ে এক দৌড়ে নিচে চলে গেল। সিঁড়ি ভেঙে হাঁটুতে ভর দিয়ে জোরে শ্বাস টানল। অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়ানো দারোয়ানের কাছে গিয়ে আতঙ্কিত গলায় প্রশ্ন ছুড়ল। চাচা, নিশাদকে দেখেছেন? ও কি নিচে নেমেছিল? দারোয়ান নিশাদকে চেনেন, তাই নাম বলার সাথে সাথেই বললেন। হৃদ মাথার চুল টেনে এদিক ওদিক তাকালো। শ্বাসনালী কম্পিত হচ্ছে তার। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে মাথায় এসে বাড়ি খেল কথাটা। এক মুহূর্ত ব্যয় না করে পুনরায় দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। দারোয়ান চিন্তিত মুখে সেদিকে চেয়ে রইলেন।